নমস্কার, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে হলো শনিবার আর সুন্দর ঝলমলে রোদ উঠেছে। তো আগে এটাকে দিয়ে নিই, না হলে পরে আবার রোদটা চলে গেলে মুশকিলে পড়ে যাব, কারণ বুঝতেই পারছেন এখন বর্ষাকাল, রোদের কোনো ভরসা নেই। এই এক পা পেছনে রোদ তো এক পা এগিয়ে গিয়ে বৃষ্টি, এরকমই হয়ে থাকে। সুতরাং আগে কি করলাম, আমি আমটাকে মিক্সিতে ভালো করে পেশাই করে তারপরে আমি রোদে দিয়ে আসলাম আমসত্ত্ব বানাবার জন্যে। তো এটা যদি অনেক আম হতো তাহলে প্রসেসটা অন্যরকম হতো। যাই হোক, যেহেতু অল্প আম, তো সেই কারণে আর কোনো রকম ঝামেলা ছাড়াই এইভাবে করেই একটু দিয়ে আসলাম। আর মাছগুলো বেশ বড় হয়েছে দেখুন। আর এই ফুলের কালারটা এত সুন্দর হয়েছে যে আপনাদের সাথে না শেয়ার করে আর পারলাম না। তবে অন্য ফুলগুলোর যেমন পাতলা যেগুলো রয়েছে সেগুলোর যেমনি চারা উঠে যাচ্ছে, প্রচুর প্রচুর চারা, ফেলে দিয়েও শান্তি পাচ্ছি না, কিন্তু এর আর হচ্ছে না। তো নাড়ু বোধহয় বাবাকে ছেড়ে দিয়ে চলে এলো। আর আজকে যেহেতু শনিবার বললাম, আর হাজবেন্ডের যেহেতু হাফ ডে, তো দুপুরবেলায় চলে আসবে, সুতরাং আজকের দিনটা খাবার নেওয়ার ঝামেলা থাকে না। আর রান্না করতেও শনিবার আর রবিবারে আমার প্রচণ্ডই দেরি হয়ে যায়। তো যাই হোক, এখনো কিন্তু কোনো কাজ হয়নি। রান্না তো দূরে থাক, সকালবেলার জলখাবারটা পর্যন্ত হয়নি, প্লাস এখনো চাও পর্যন্ত খাইনি। কিন্তু সবার আগে যেটা করতে হয়েছে সেটা হচ্ছে নাড়ু পিকলুদের ভাতটা আগে বসিয়ে নিয়েছি, কারণ ওদের ভাতটা ঠান্ডা হতে অনেকক্ষণ সময় লাগে। অ্যাকচুয়ালি কি হয়, ওদের ভাতের যে থালাটা মানে বাটিটা, সেটা না গামলা মতো না, ডেচকি মতো, যার কারণে ছড়িয়ে থাকে না, ভাতটা এক জায়গায় থাকে। সেই কারণে আর অনেকক্ষণ সময় লাগে। তো চা না খেয়ে যেন কোনো কাজে এনার্জি পাচ্ছিলাম না। তো আগের কাজটা করে নিই। আর সত্যি কথা বলতে, যেহেতু আমি লাল চাটাই খাই, সুতরাং অত গরম চা আমি খেতে পারি না। বেশ বসে অনেকক্ষণ সময় ধরে একটু একটু করে খেতে বেশ ভালো লাগে। তো যাই হোক, আজকে রান্নাটা চাপিয়ে দিচ্ছে। আজকে রান্না করব মুসুর ডাল আম দিয়ে, মানে টক ডাল আর কি। আর ওটাকে কি করব, তাড়াতাড়ি করে নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে আগে সেদ্ধ করে নিই, কারণ আমটা সেদ্ধ হতে তো আর বেশিক্ষণ লাগবে না। আর এই টক ডালের সাথে যেটা সব থেকে বেশি খেতে আমার ভালো লাগে সেটা হচ্ছে হয় আলু পেঁয়াজ ভাজা, আর তা না হলে পরে হচ্ছে ঝিঙে আলু পোস্ত। তো ঝিঙে আলু পোস্তটাই বেশি ভালো লাগে। তো অনেক দিন ধরেই না বেশ কতটা ঝিঙে এনে রেখেছি, আর সেটা রান্নাও করা হয়নি, তো ওইভাবেই পড়ে আছে, জানি না কি অবস্থা তার। তো যেহেতু আমাদের এখানে খুব ঘন ঘন এখন কারেন্ট যাচ্ছে, কি কারণে যাচ্ছে জানি না, তবে গিয়ে আবার চলেও আসছে। তো সেই জন্যে আগে আমি পোস্তটাকে বেটে রেডি করে রাখলাম। আর ঝিঙেগুলোর অবস্থা দেখছেন, তো আমি প্রথমে ভাবলাম তো পুরো আঁশ হয়ে গেছে, এ বুঝি আর খাওয়াই যাবে না। তো প্রথমটা ছুলে দেখলাম না, বেশ ভালোই ছুলে গেছে, তার মানে এখনো আঁশ হয়নি, কচিই রয়েছে। এটাকে কেটে বেটে সুন্দর করে ধুয়ে নিয়ে আগে পোস্তটা বানিয়ে নিই। আর পোস্ত জিনিসটা দেখবেন, যত টানাবেন আপনি তত বেশি টেস্ট হয় খেতে। আর এর মধ্যে কিন্তু আমি এক ফোঁটাও জল ব্যবহার করব না, জল দিলেই তার টেস্ট খারাপ হয়ে যাবে। আর যতক্ষণ পারি চেষ্টা করি আমি এটা সর্ষের তেলে রান্না করবার জন্য। তো প্রথমে আলুটাকে আমি ভেজে নিয়েছি, নিয়ে ঝিঙেটা দিয়েছি, আর নুন হলুদ দিয়ে একটুখানি চাপা দিয়ে দিলেই তো জল বেরিয়ে যাবে, সেই জলেই কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। আর দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা বাটা, একটু পেঁয়াজ বাটা। আর আলু টালু সেদ্ধ হয়ে গেলে সবার শেষে দিয়ে দেবো পোস্তটা, নেড়ে চেড়ে একটু চিনি দিয়ে নামিয়ে নেবো, ব্যাস। ঝিঙে আলু পোস্ত আমার রেডি হয়ে গেছে। আর সত্যি কথা বলতে, ঝিঙে আলু পোস্তটা আমাদের বাড়ির সবাই পছন্দ করে, সবাই। তো সেই কারণে মাঝে মধ্যেই এটা হয়। শুধু আলু পোস্ত আমার ভালো লাগে না, আমার ভালোও লাগে না, আমি করিও না সেই কারণে। আর এখন যখন বর্ষাকাল, দেখবেন পটল টটল এনে রাখলে কেমন একটা সাদা সাদা ছোপ ছোপ পড়ে যায়। তো যদিও এখনো পর্যন্ত আমার হয়নি, কিন্তু হয়, প্রত্যেক বছরই সেটা হয়। এবারের পটলগুলো এখনো পর্যন্ত ভালো রয়েছে, কিন্তু পটলের তরকারি আর কেউ খেতে চাইছে না। খুব একটা যে বেশি হয়েছে এবার গরমে সেটাও নয়, কিন্তু তবুও। তো চিংড়ি মাছও রয়েছে, পটলও রয়েছে কটা, তো ভাবলাম সেটা দিয়ে একটা ঝাল বানিয়ে ফেলি। তরকারি টরকারি করার দরকার নেই, একদম শুকনো শুকনো করলে বেশ সবাই ভালো খাবে। তো এইভাবে করে তরকারিটা করে নিয়েছে। আর রান্নার যেহেতু দেরি হয়েছে, সুতরাং কি করেছি, এদিকের উনুনে ওই দিকের উনুনে দুটো তিনটে কড়াই বার করে একবারে চাপিয়ে দিয়েছি, তাহলে পরে বেশিক্ষণ সময় আমাকে এখানে দিতে হবে না। আর অনেক দিন ধরে ডিমের অমলেট করে তরকারিও করা হচ্ছিল না, তো ভাবলাম আজকে সেটা করে নিই। আর সকালবেলা বললাম আপনাদের, সকালে যেহেতু আমার রান্না হয়নি, জলখাবারও রেডি হয়নি, তো ভাবলাম একটু রাইস নুডলস বানিয়ে নিই। আর একটা কথা যেটা, সেটা হচ্ছে বিহার থেকে আমার মাসি এসছে, এই যে সেই মাসি। তো মাসি এখন মামা বাড়িতেই রয়েছে, আমাদের বাড়িতে যেহেতু খুব কাছে। তো সকালবেলা একটু দেখা করতে এসছে, তো খাবে না খাবে না করছে, ওকে একটু দিলাম। ও বললো রুটি খেয়ে এসছে, তবুও দিলাম। এবার ওকে সামনে রেখে ওইভাবে কি খাওয়া যায় বলুন তো।
তো ছেলেটা আসেনি, ছেলেটা মামার বাড়িতেই রয়ে গেছে। তো আমরা এখন খাবো, মা, মাসি, আমি, আর মেয়ে উঠলে মেয়েকে পরে দেবো। এইবার আপনাদের সাথে একটা সুন্দর টিপস বলি আপনাদেরকে। অনেক সময় নারকেল এনে এইভাবে রাখলে কিন্তু নষ্ট হয়ে যায়, আর বাজারে দেখবেন বেশিরভাগই এখন ছুলে নারকেল এইভাবে বিক্রি হয়। তো একদিকে ঝামেলা কম হয়েছে, যাদের বাড়িতে ছোলার অসুবিধে রয়েছে তাদের আর ঝামেলা রইলো না। যেমন আমার নারকেলের প্রয়োজন হলেই কাউকে না কাউকে ডেকে সেই কাজটা করাতে হয়, আর সবসময় ভালোও লাগে না সবাইকে ডেকে বিরক্ত করতে। তো এখন কি করি, আমি এইরকম যখন পাওয়া যায় তো এরকম ছোলা নারকেলই কিনে নিয়ে আসি। আর একটা ভিডিওতে দেখেছিলাম যে নারকেলের জলটা জমে গিয়ে ডিপ ফ্রিজে রেখে ওটা একটা গোল বলের মতো হয়ে গেছিল। তো আমারও ইচ্ছে ছিল সেটা করার, বোধহয় হয়েও ছিল, কিন্তু নারকেলের জলটা খুব একটা বেশি নয়, আপনারা দেখে বুঝতে পারছেন। কিন্তু যেহেতু অনেকক্ষণ ধরে আমি বার করে রেখেছি তাই খানিকটা ওটা গলে টলেও গেছে। তো যাই হোক, মোটামুটি ওইটুকুনি বরফ বেরিয়েছে। এবার যেটা বলার সেটা হচ্ছে, অনেক দিন নারকেলকে ভালো রাখার জন্যে এইভাবে করে আমি টুকরো টুকরো করে রেখে তারপরে একটা এয়ারটাইট কন্টেনারে আটকে রেখে দিই। তাহলে পরে কিন্তু প্রায় 1 মাস মতো আপনি অনায়াসে ব্যবহার করতে পারেন, যদি আপনি এটা করে ডিপ ফ্রিজে রাখেন। আর নারকেলের গায়ের যে খোসাটা কালোটা, সেটাও কিন্তু অনায়াসেই উঠে যায়। একটু চামচ দিয়ে বা ছুরি দিয়ে একটু ঘষলেই সেটা পুরোপুরি উঠে আসে, একদম লেয়ার ধরেই পুরো উঠে আসে, আপনাকে বেশি ঘষাঘষিও করতে হবে না। তো খানিকটা দেখুন উঠেও গেছে। তো আমি এখন আর পুরোটা তুলছি না, এইভাবে করে আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। তো তাহলে কি হবে, যখন যেই রকম আমার দরকার কুচিটা সেইভাবে করে করে নেব। আর যদি কোরানোটা কখনো দরকার হয় তাহলে কয়েক টুকরো দিয়ে মিক্সিতে একটু ঘুরিয়ে নিলে সেটা কোরানোর মতো হয়ে যাবে। তো সবার আগে আমি ওদের ভাতটাকে রেডি করি, মানে বেড়ে রাখি। তো আর কোনো কাজ ছিল না, খেতে চলে এসেছি। আর ঝিঙে আলু পোস্তটাকে আমি দুভাগে ভাগ করে নিয়েছি। কেন বলুন তো, একটা ভাগ দিয়ে আমি এমনি খাবো, আর একটা দিয়ে ডাল দিয়ে ভরিয়ে খাবো। তো যাই হোক, আজকের রান্নাগুলো সত্যি ভীষণ ভালো হয়েছে প্রত্যেকটা। হ্যাবক কিছু না, তবুও বেশ ভালো হয়েছে। আর অনেক দিন বাদে অমলেটের তরকারি খেলাম, সেটাও বেশ ভালো লাগলো। আর এখানে দেখুন ভদ্রলোককে, এইভাবে কোন বাড়ির বাচ্চা ঘুমোয় আমার জানা নেই। আর ঘুমের ঘরে এটা কোন ডান্স হচ্ছে সেটাও আমি বুঝতে পারছি না। অনেকক্ষণ থেকে আমি বোঝার চেষ্টা করলাম, হাতটাও কোথায় রেখেছিল যে বারবার পড়ে যাচ্ছে। অনেক সময় হয় না, আমাদেরও হয়, মনে হয় যে হাতটা কপালের মধ্যে দিয়ে শুয়ে আছি, ধুপ ধুপ করে পড়ে যায়। তো ওরও বোধহয় সেই রকমই চিন্তা ভাবনা হচ্ছে, জানি না। আর শুয়েছে পুরো ত্রিভঙ্গ মুরারি, এইদিকে পা, ওইদিকে পেট, এইদিকে মাথা, মানে সে একটা অনবদ্য দৃশ্য। সেই কারণে আমি আর ক্যামেরা বন্দি না করে পারলাম না। আর এখানে হচ্ছে আমার জগন্নাথ পুতুল, পা নেই, হাত নেই, কিছু নেই। তো সকালবেলার ঝলমলে রোদটা দেখে একটু ভরসা করতে পারছিলাম যে রোদটা বুঝি বেশিক্ষণ থাকবে, কিন্তু না, ঝমঝমিয়ে এক পশলা হয়ে গেল। এই মুহূর্তে একটু বন্ধ রয়েছে। আর ছোটবেলার এই অভ্যেসটাকে কিছুতেই আমি বদলাতেও পারি না, লোভটাকেও সংবরণ করতে পারি না। সেটা হলো, দুধ যেহেতু আমাদের এখন আসে না, গুঁড়ো দুধ, লিকুইড দুধেই চা হয়, কিন্তু যখন যখন আসে তখন তখন এই লোভটাকে সামলাতে পারি না। খানিকক্ষণ হাতে রেখে দিই, তাহলে পরে ওটা একটু শক্ত দলা মতো হয়ে যায়, আর ওটা মুখে দিলে বেশ অনেকক্ষণ পর্যন্ত থাকে। তো আশা করব এই অভ্যেসটা বাচ্চাদেরই থাকে। আমার দলে যদি কোনো বুড়ো মানুষের থেকে থাকে একটু জানাবেন, তাহলে একটু খুশি হব। দলে একজনকে কাউকে পাবো, ভাবতেও ভালো লাগবে আর কি। তো এখানে লাল আর টুবু বসে আড্ডা হচ্ছে। বুঝতেই পারছেন দুজনের বয়সের খুব একটা ডিফারেন্স নেই, সেই কারণে তাদের যে কি ভাব যে বলে বোঝানো যাবে না। আর লাল যেহেতু এখানে থাকে না, ওকে যে কত রকম আইডিয়া দিচ্ছে টুবু, সে আর বলে বোঝানো যাবে না। কি করে কোথায় যেতে হবে, মানে কোথায় ঘুরতে যেতে হবে, ঘুরতে যাওয়ার জায়গা কোথায় কোথায় আছে, দুজনে মিলে লোকাল যা যা জায়গা আছে তা তো প্রায় ঘুরে বেড়াই সারাটা দিন, তাদেরকে আর পাওয়া যায় না। আর তারপরে যে তাদের আইডিয়াগুলো, সেগুলো শুনলে তো আপনাকে মানতেই হবে যে হ্যাঁ, আমরা ডিজিটাল যুগেই রয়েছি। তো আমাদের ছোটবেলাটার আলোচনা বা আমাদের আহ, ছোটবেলাটা অন্যরকম কেটেছে। মাঝে আমাদের ছেলে মেয়েদের যে সময়টা, সেটাও অনেকটা অন্যরকম এদের থেকে। তো ওদের কথাবার্তাগুলো শুনছিলাম আর অবাক হয়ে ভাবছিলাম, সত্যি আমাদের কত কিছু শেখার রয়েছে। তো জানি না এই বয়সে এসে আর কতটুকু শিখতেই বা পারবো। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আর একটা কথা আপনাদেরকে না বলে পারছি না, সেটা হচ্ছে আমার মাসি কোনো দিন আমাকে সামনাসামনি ভিডিও বানাতে দেখেনি। তো আজকে দেখে না ও অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রয়েছে। তো যাই হোক, একটু আমার কেমন অপ্রস্তুত লাগছিল, যেহেতু আমিও কখনো ওর সামনে ভিডিও বানাইনি, সেই কারণে আর গোটা ভিডিওতে ওকে দেখা যায়নি।
তো এখানে চিকেন বার্গারও ছিল, আমি সেটা নিয়ে নিই, একটুখানি চিকেন পপকর্ন নিয়ে নিয়েছি। আজকের ভিডিওটা কোথাও ভালো লাগলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ।